আসলে উসমান হাদির হত্যাকারীরা কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না। এবং যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের ধরা না হবে পুরো বাংলাদেশ অন্ধকারে থাকবে, পুরো বাংলাদেশ বিপদের মধ্যে পড়বে। দর্শক, কেন এই কথা বললাম একটু বিশ্লেষণ করি। এইমাত্র দেখছি যে একটা স্ক্রল, যে হাদির উপর গুলি চালানো ফয়সাল কোথায় আছে সুনির্দিষ্ট তথ্য নেই। বর্ডার পার হয়ে চলে গেছে কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি। বলছে পুলিশের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম কোথায় আছে অনুসন্ধান চলছে। তার মানে পুরো পুলিশ ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ অন্ধকারে আছে। কোথায় গেছে, কোন গভীরে, কোন গর্তে, কেউ জানে না। তাহলে কি হবে? তাহলে এটা নিয়ে একটা অশান্তি চলতেই থাকবে। আর এমন একটা অশান্তি যেটা শুধু বাংলাদেশ না, এর সাথে জড়ায় গেল কিন্তু ভারত। আজকে দেখেন এই ঘটনার পর ভারতে পালিয়ে গেছে বা ভারত এই ঘটনা ঘটিয়েছে, এই আওয়াজ তুলে ভারতের হাইকমিশন ঘেরাও করা, চট্টগ্রামে হামলা করা, যার কারণে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। ঢাকাতেও একদিনের জন্য বন্ধ হয়েছে এবং পাল্টাপাল্টি তলব, এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে। সেখানে আবার তারা অস্বীকার করেছে, বাংলাদেশ বলেছে হ্যাঁ হামলা হয়েছে। কিভাবে চরমপন্থী হিন্দুরা ঢুকলো তার ব্যাখ্যা চাই। এই পাল্টাপাল্টি লেগে গেল। আর দেশের ভেতরে 24 ঘন্টার আলটিমেটাম, যে যদি ব্যর্থ হয়, তাহলে খুনিদের ধরতে ব্যর্থ হয়, তাহলে পদত্যাগ করতে হবে। কাকে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বক্স, পুলিশের সাবেক আইজিপি। তাহলে অথচ এখন এইমাত্র যেই তথ্যটা আসছে তাতে মানে ওসমান হাদির হত্যাকারীরা কোথায় গেছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অশান্তিটা বুঝতে পারছেন? এবং এই সুযোগটা কারা নেবে? উগ্র চরমপন্থীরা নেবে। আপনি যত আন্তরিকতাই দেখান না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশে উত্তেজনা, সেই উত্তেজনা ভারতকে স্পর্শ করছে এবং আমি ব্যক্তিগতভাবে, আমি যাই না দর্শক, আমি একটা ভয়াল বিপদ দেখছি। এটা কি ইচ্ছাকৃতভাবে ঘটনা হলো? যাতে শুধু আভ্যন্তরীণ একটা উগ্রপন্থার উত্থান শুধু না, এবং তাদের ভয়াল দানবীয় চেহারা না, একই সাথে ভারতকে কি একটা সুযোগ করে দেওয়া হলো যে এই যে ঘটনা ঘটছে তোমরাও বসে থাকো না, তোমরাও অ্যাকশনে যাও। তো অ্যাকশনটা কি হতে পারে? আজকে ছোট্ট একটা নমুনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেখলো, এবং বাংলাদেশ চিন্তা করছে যে হাইকমিশনের আকারটা ছোট করে আনবে, অর্থাৎ কোন রকম একজন দুজনকে দিয়ে চালাবে। এই হচ্ছে পরিণতি। আপনার 4,000 4,500 বর্ডার বেষ্টিত বাংলাদেশ, যার ওই প্রান্ত আছে ভারত, ভারতের সাথে আপনি এই সম্পর্ক রেখে কত দূর চলতে পারবেন? অথচ আপনি আমি জানি যে বাংলাদেশ ইসরায়েলের মতন শক্তিধর দেশ না। আপনার মানুষ আছে কিন্তু অস্ত্র নেই। গাজা, ফিলিস্তিনে মুসলমান ভর্তি, পুরো মধ্যপ্রাচ্যে কোটি কোটি মুসলমান, কিন্তু কোনো লাভ নেই। এক ইসরায়েলের শক্তির কাছে সব কাবু। আর আপনার চেয়ে কয়েক গুণ জনশক্তি, কয়েকশো গুণ সামরিক শক্তি নিয়ে অবস্থান করছে আপনার পাশে একটা দেশ, তার সাথে আপনি পাঞ্জা লড়ছেন। লড়েন, অসুবিধা নেই। পরিণতিটা কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্য, তারপরে উচ্চশিক্ষার জন্য যে ওই দিল্লির মাটিতে যে অসংখ্য দূতাবাস, বাংলাদেশের কয়েকটা দূতাবাস আছে মাত্র, বাকি সব তো দূতাবাস ওখানে। কি হবে? ভয়ঙ্কর বিপদ দেখছি। যতক্ষণ
হাদি গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত একটা শক্তি এটাকে নিয়ে একটা মাতম তুলতে থাকবে, যেটা এই ১.৫ মাস পর যে নির্বাচন হবে সেই নির্বাচনের ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে যাবে। একটা গভীর অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিল একটা পরিস্থিতি। অতীতে মনে আছে সাগর রুনি, তার হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত, জানাও যায়নি। তা নিয়ে লম্বা আন্দোলন হয়েছে, কিন্তু দেশের অভ্যন্তরে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা অথবা সার্বভৌমত্ব সেটা হুমকির মুখে পড়েনি। কিন্তু এক ওসমান হাদির ঘটনায় একেবারেই এলোমেলো একটা অবস্থা, কঠিন একটা পরিস্থিতি। দর্শক, এখনো যদি বোধোদয় না হয়, যদি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হয় এবং উগ্রতা যদি পরিহার না করে, তাহলে মুশকিল হবে। যে কয়টা ছাত্র সংসদের নির্বাচন হলো দেখেন, এখন তারা কি আহ্বান জানাচ্ছে। তারা শিক্ষাঙ্গনের গণ্ডিতে নেই, তারা এখন বলতেছে ছায়ানট ধ্বংস করো, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার উড়ায় দাও, ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। এই আধিপত্যবাদে আমি দেখি উগ্র গোষ্ঠী ছাড়া আর বাকি সব ওই আধিপত্যবাদের ট্যাগ লাগায় এখন তাদের বিরুদ্ধে লড়াই হবে। চরম বিশৃঙ্খল পরিস্থিতি। দর্শক,